1940 সাল থেকে কিন্তু কলকাতা ফুটবলের কোনো টুর্নামেন্টই আর কোনো শ্বেতাঙ্গ দল জিতছে না, দেশীয় দল চলে আসছে। স্বাধীনতার পর কিন্তু এদের নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাটা ছিল কিন্তু বহুমুখী, কারণ সেখানে মোহনবাগান রয়েছে, ইস্টবেঙ্গল রয়েছে, মোহামেডান স্পোর্টিং রয়েছে, রাজস্থান ক্লাব যথেষ্ট শক্তিশালী, তখন এরিয়ান ক্লাব যথেষ্ট শক্তিশালী, আস্তে আস্তে রেল দলগুলো শক্তিশালী হয়ে উঠছে, হ্যাঁ, ইস্টার্ন রেলওয়ে, বেঙ্গল নাগপুর রেলওয়ে, এরা আস্তে আস্তে শক্তিশালী হয়ে উঠছে। ফলে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা। তখনও কিন্তু আমরা তিন প্রধান দেখতে পাচ্ছি না। এবার যে জিনিসটা সবচেয়ে বেশি এক্ষেত্রে কলকাতা ফুটবলকে এফেক্ট করে গেল সেটা হচ্ছে পার্টিশন। কারণ বাংলার ফুটবল মানচিত্রটা সেই সময় থেকে শুরু করে আজও পুরোটাই কিন্তু কলকাতা ময়দানের ফুটবলকে কেন্দ্র করে, পুরোটাই। রাজ্য জেলা স্তরে খেলা হচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু খেলার যে পটভূমিটা সেটা মুভ করছে কিন্তু কলকাতা ফুটবলকে কেন্দ্র করে। তো এই যে পার্টিশন, এবং 1949 সালে হঠাৎ করে আমরা দেখব যে প্রচুর রিফিউজি তারা পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে চলে আসছেন, এরা সর্বস্ব খুইয়ে এসছেন, সর্বস্ব খুইয়ে, এবং এখানে এসেও তাদের কোনো উজ্জ্বল ভবিষ্যৎ তারা তখনও দেখতে পাচ্ছেন না। এই জায়গা থেকে তাদের একটা লড়াইয়ে ফেরার মানসিকতার খুব দরকার ছিল। এই সময় আমরা দেখব ইস্টবেঙ্গল ক্লাব, ওই যে বললাম যে তারা 30-এর দশকের মাঝামাঝি থেকেই তারা অন্য ভিন রাজ্য থেকে খেলোয়াড় আনছে, ফুটবলীয় সাফল্যকে তারা বেশি গুরুত্ব দিচ্ছে। এই জায়গা থেকে ইস্টবেঙ্গলের সাফল্যের শুরু হলো, পঞ্চপাণ্ডবের একসাথে হওয়া, এবং 49 থেকে 53 ইস্টবেঙ্গলের ঈর্ষণীয় সাফল্য। এবং যতই ভিন রাজ্যের খেলোয়াড় খেলুন না কেন, ওই যে ইস্ট বেঙ্গল নামটা রয়েছে, এই নামটা কিন্তু মারাত্মক রকমভাবে একটা আবেগ তৈরি করলো পূর্ববঙ্গীয়দের মধ্যে। মানে যেই উদ্বাস্তুরা এখানে এসে পড়েছে, তাদের নিজেদের জমিও নেই, এখানে কিছুই নেই, তারা একটা কিছু পেলো আঁকড়ে ধরা, এবং পেলো যে এইটা আমাদের আইডেন্টিটি, একদম, সেটা হলো ইস্ট বেঙ্গল ক্লাব। ওই শব্দটাই ইস্ট বেঙ্গল, পূর্ববঙ্গ, এই শব্দটার মধ্যেই তারা তাদের লড়াই করার যে অনুপ্রেরণা সেটা তারা খুঁজে পেল, এবং একটা শিকড়ের কানেকশনও খুঁজে পেল, কারণ এটাই একমাত্র যে আমার মাটির কথা, আমার অরিজিন যেখানে ছিল তার সঙ্গে আমাকে যুক্ত করছে শুধুমাত্র এই একটি ক্লাব। আমি এই ভিন জায়গায় এসে পৌঁছেছি, হ্যাঁ, যেখানে যে মাটিটায় আমার শিকড় নেই, সেই মাটির শিকড়ের সঙ্গে আমাকে যুক্ত করছে একটা ফুটবল দল তার নাম দিয়ে। ইন্টারেস্টিং জায়গা। এবং এই যে সংঘবদ্ধ হয়ে মাঠে যাওয়া, আমরা এক, আমাদের যে পূর্ববঙ্গীয় আইডেন্টিটি, তারা সংঘবদ্ধ হিসেবে থাকছে, কলোনি গড়ে উঠছে, যাদবপুর কলোনি, ঠাকুরিয়া কলোনি, গড়িয়ায় কলোনি তৈরি হচ্ছে। এই যে সংঘবদ্ধ হয়ে যাচ্ছেন তারা, এই সংঘবদ্ধতা তাদের প্রকাশ পাচ্ছে ফুটবল মাঠে। এবং সেখানে তার মানে এরা সবাই মানে ফুটবল মাঠে যাওয়া শুরু করলেন নিশ্চয়ই। একদম, ওই খেলাটার মধ্যেই তো তাদের লড়াইয়ের একটা আত্মবিশ্বাস তারা ফিরে পাচ্ছেন। এবং এই সময় ইস্টবেঙ্গলের কর্মকর্তা হিসেবে উঠে আসছেন জ্যোতিষ গুহ, এবং জ্যোতিষ গুহ এই মানসিকতাটাকে খুব সুন্দর কাজে লাগাচ্ছেন। এবং এই সময় আমরা দেখব রাজনৈতিকভাবে নানা রকম প্রচেষ্টা করা হচ্ছে যে ইস্টবেঙ্গলের কে কোথাও অবদমিত করার। যেমন ইস্টবেঙ্গল তার এই সাফল্যের জন্য 1953 সালে রোমানিয়ার যুব উৎসবে ডাক পায়, সেখানে ফুটবল টুর্নামেন্টে তারা ডাক পায়। সেখান থেকে তারা সোভিয়েত রাশিয়ায় আসে, সোভিয়েত রাশিয়ায় বেশ কয়েকটি ম্যাচ খেলে, তারপর তারা দেশে ফেরে। তো সেই সময় যেটা নিয়ম ছিল, যে এআইএফএফ যে নিয়মটা করেছিল যে কোনো ক্লাব দলও যদি বিদেশে খেলতে যায় তাহলে তাদেরকে ওই ভারতের নীল জার্সিটা পরে যেতে হবে, ভারতের নীল জার্সি পরে তাদের বিদেশে খেলতে হবে। মানে সেখানে জাতীয়তাবাদের একটা প্রবল প্রকাশ আছে। এবং মানে এই সংক্রান্ত একটা বিষয় একটু পরে আসছি আমি। তো ইস্টবেঙ্গল ক্লাবকে এআইএফএফ নাকচ করে দেয় ভারতীয় জার্সি দিতে। জ্যোতিষ গুহ তখন বলেন দরকার নেই, আমরা লাল হলুদ জার্সি পরেই খেলবো, আমাদের জার্সি খেলে দেবে। এবং রোমানিয়ার যুব উৎসবে যে ফুটবল টুর্নামেন্ট হয়েছিল তাতে ইস্টবেঙ্গল চতুর্থ স্থান পায়। এবং তারপর থেকেই এই শব্দটা কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে ঢুকে যায় যে আমাদের জার্সি খেলে দেবে, আমাদের জার্সি, অন্য কিছু লাগবে না, আমাদের জার্সি, যে আমাদের জার্সি পরবে সেই জার্সি পরে খেলে দেবে।